কথাটা ছিল। আমার সাথে কথা বলেন। আচ্ছা শুনেন, বাড়ি চলেন। কেন? চলেন না, আপনাকে একটা জিনিস দেখাবো। আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। বলেন তো এটা কার? স্যার কিনেছেন হয়তো। আমি জানতে চেয়েছি এটা কার জন্য। স্যারই স্কুলে যাওয়ার জন্য কিনেছেন। পারলেন না তো। দ্যাটস ফর মি। আচ্ছা আনোয়ার ভাই, আপনি এতটুকু বুদ্ধি নিয়ে যে কিভাবে? আরে ম্যাডাম, আপনি এখানে? সেই প্রশ্ন তো আমারও। আপনি এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথম দিন যখন মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছিল উনি বলেছিলেন আনোয়ার হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ছাত্র, এখানকার কোঅর্ডিনেটর। এই বৃষ্টি, তুমি এটা স্যারকে দিও। আর ম্যাডামকে বসতে বলবে না? হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট। হ্যাঁ আমি একটু আসি। আমি আসলে যাচ্ছিলাম কাশিম চাচার বাসায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনলাম এটা মাস্টার সাহেবের বাসা, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আচ্ছা, কাশিম চাচার বাসাটা এখান থেকে কত দূর? এই কাছেই, দক্ষিণ পাড়ায়। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হবে, চলেন ম্যাডাম। আচ্ছা ওটা আমাকে দিন। আপনাকে জোর করে নিয়ে আসলাম, আপনার সমস্যা হচ্ছে না তো কোঅর্ডিনেটর সাহেব? তা হঠাৎ আনোয়ার সাহেব থেকে কোঅর্ডিনেটর সাহেব, এনিথিং রং? অফকোর্স রং। আপনি গত কয়েকদিন ধরে ম্যাডাম ম্যাডাম বলে আমার কান ঝালাপালা করে ফেলেছেন। তা কি বলবো আপা? এই যে এখন যা বললেন আপা। আচ্ছা বলুন তো, এই গ্রামের নাম আন্ধারমানিক হওয়ার কারণ কি? কোনো এক অন্ধকার রাতে হুম, এখানে হয়তো কেউ মানিক খুঁজে পেয়েছিল, তারপর থেকে এই গ্রামের নাম আন্ধারমানিক। সত্যি নাকি? হতেও পারে। প্রত্যেকটা নামের পিছনেই জড়িয়ে আছে এমনি কত ছোট বড় মিথ। কি জানি, চলেন। কেমন আছেন কাশম চাচা? আপা আপনারে দেখতে এসেছেন। না না, আপনি উঠবেন না প্লিজ, আমরা বসছি। শুনলাম দুদিন ধরে আপনার শরীরটা ভালো না। গরিব মানুষ, খাইটা খাওয়া লাগে। এই জ্বর জারি পাত্তা দিলে কি চলে? কইতে গেছে এই জ্বরটা গেরিলা কায়দায় আক্রমণ করে আমাকে কাবু করে ফেলাইছে। কেরিলা কায়দায় আক্রমণ মানে? কাশেম চাচা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযুদ্ধের ভাষায় কথা বলেছেন। আমি একজন মুক্তিযোদ্ধার বাসায় বসে আছি, আর তার বাড়ির এই করুণ অবস্থা। কে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, থানা সদরে, জেলা সদরের নানান অনুষ্ঠানে আমাকে ডাকে। কখনো কখনো বিশেষ দিনে আমাকে সমাবেশ হয়, ডাইকা লিয়া দেয় একখান টুপি, একখান গেঞ্জি আর একখান জুতা দেয়। মরে গেলে রাষ্ট্রীয় সম্মানে আমাকে দাফন করা হয়। একটা গরিব দেশের গরিব মুক্তিযোদ্ধার বেশি আর কি চাওয়ার আছে? একথা যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে তো আর কোনো কথা ছিল না। যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের জন্য যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, 1-2 দিনের আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদেরকে সম্মান দেখালেই দায়িত্ব সব শেষ হয়ে যায়,
এটা যারা মনে করে আমি তাদের দলের নই। এই যে গালি গালি ফেসাল পাচ্তেছি। এ জুলেখা, জুলেখা, এ গেদি কনে গেলি রে? এ দেইছ আবার আইছে, এই দুইখান ডাব কাইটা দে। কনে গেল? প্লিজ আপনি অস্থির হবেন না, একদম অস্থির হবেন না। আসলে আমাদেরই উচিত হয়নি আপনার সাথে এত কথা বলা। আপনি একটু সুস্থ হন, তারপর আরেকদিন এসে আমি ডাব খেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বিশ্রাম নিন। আমি খুবই খুশি হয়েছি আফা, আপনি এই গরিবের বাড়ি আইছেন। কি বলে? আপনি বিশ্রাম নিন, আমি আসি আজকে। জি আমি আরেকদিন এসে দেখে জি যাবো। আফা, জি। এসব দিয়ে আইছে। বাহ, লেকটা তো খুব সুন্দর। নৌকা নেই? তাহলে নৌকায় চড়া যেত। অনেকদিন নৌকায় চড়ি না। আপনাদের শহরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটানোর জন্য প্রস্তাবটা ভালোই দিয়েছেন, তবে আমার মনে হয় না এখানে নৌকা পাওয়া যাবে। তাই পাওয়া যাবে না? দেখছি তো না। ওস্তাদ, ঘটনা দেখেন, একেবারে সিনেমা। ক্যামেরাটা থাকলি শুটিং করে ফেলতাম। ইয়ানোর ভাই, মনে হইতাছে গ্রামডারে রমনা পার্ক বানাই ফেলাইছেন। কি যাতা বলছো? আপা একটু লেকটা দেখতে চাইলেন তাই, আর আপনি সাথে সাথে নিয়ে আসলেন। ইস রে, কি মজা! চুপ থাক, সব কানে খালি ফড়র ফড়র। যাই, আব্বা জানলে ক্ষতি হবে। চলেন যাই। কোথায়? নৌকা চড়তে। রজবালির এক খোঁচা দেওয়া কথা শুনেও আপনি নৌকা চড়তে চাইলেন? আশ্চর্য ব্যাপার, ওরা কে যে ওদের কথা শুনতে হবে বা মানতে হবে? চলুন চলুন। আপনার সাহস আর মনোবল দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, ওই যে যাচ্ছে উনি সাংবাদিক সাহেব না? হ্যাঁ, মোস্তফাই তো। এই মোস্তফা, হ্যাঁ রে মোস্তফা, কেমন আছো? এত ভালো, তুমি কেমন আছো? এই ভালো। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিলেন? সাংবাদিকের মোটো হলো সর্বদা সর্বত্র। আচ্ছা, একটা খবরের সন্ধানে মৌমাছির মতো ঘুরতে হয়, তাই একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। তোমরা কোথায় গেলে? ওই কাশেম চাচার বাড়ি। উনি খুব অসুস্থ। বলো কি, কি হয়েছে? সর্দি, জ্বর, তারপরে শরীর খুব দুর্বল। আপনি জানতেন না? যাক, তাহলে সাংবাদিকের ঝুলিতে আমরা একটা খবর দিতে পারলাম। ঠিকই বলেছেন, আসলে কদিন ধরে ও পাড়ায় যাওয়া হয়নি, দেখি যেতে হবে তো। এই তোমরা কথা বলো, আমার আবার একটু কাজ আছে, আমি আসি। অফিসে যাচ্ছেন তো? হ্যাঁ। প্লিজ চেষ্টা করবেন আমি না আসা পর্যন্ত থাকতে। ওকে ওকে, তাই। আল্লাহ হাফেজ। আপনি সাংবাদিকতা করছেন কতদিন? এই বছর 5 হবে। শুনলাম ঢাকায় ভালো অফার পেয়েও নাকি জাননি। আপনি শহর ছেড়ে গ্রামে এলেন কেন? না মানে, বেটার অপরচুনিটি পেলে যাবেন না কেন? ভাবলাম এই গ্রামটাতেই থাকি, যদি আন্ধার মানিকের একটু দুঃখ অন্ধকার দূর করতে পারি। পারলেন? চেষ্টা তো করছি। আপনি গ্রামে চাকরি করতে এলেন কেন? ধরুন আপনাদের চেষ্টায় অংশগ্রহণ করতে। শুধু চাকরি করতে যে আসিনি সেটা তো বুঝতেই পারছেন। আন্ধারমানিক গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। থ্যাংক ইউ। চলুন আপনাকে পৌঁছে দেই। কেন আমাকে পৌঁছে দিতে হবে কেন? আমি মেয়ে বলে? না না, সেজন্য না, ওদিকেই যাবো, আপনাকে পৌঁছে দেবো। আর আপনার হাতে যদি 1 কাপ চা খাওয়া যায় তাহলে তো আনন্দটা অন্যরকম হবে। সেই সুযোগটা কি আজকে হবে? আজকে হয়তো হবে না, আরেকদিন হবে। চলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তুমি বাইরে গিয়ে একটু অপেক্ষা করো, আমি এই স্যারের সাথে একটু কথা বলে আসছি। যাও। জি স্যার। আমি ভাবছিলাম আমি নিজেই আপনার ওখানে যাব, আপনি কষ্ট করে চলে এলেন, ভালোই লাগলো। কি যে বলেন আপনারা, মানে আপনি বিশেষ করে আমার এলাকার উন্নতিমূলক কাজ করতেছেন। উন্নয়ন, উন্নয়নমূলক। হ্যাঁ, জি জি জি।
আপনারা উন্নয়নমূলক কাজ করতেছেন আমার এলাকায়, আর আসলে তো আমাদের আপনাকে মানে সহযোগিতা করা একান্ত কর্তব্য। আনোয়ার একটু দেখেন না কাশিম চাচাকে বলে চা নাস্তার ব্যবস্থা করানো যায় কিনা। জি আচ্ছা, আমি দেখছি। জি বলুন চেয়ারম্যান সাহেব। দেখেন, আপনারা এই এলাকার উন্নয়ন করতেছেন, খুব ভালো কথা। তা ধরেন এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা এর সবই চেয়ারম্যান হয়েছি আমি, বাকি আছে শুধু আপনাকে স্বাবলম্বী। আমি এই স্বাবলম্বীরও চেয়ারম্যান হইতে চাই, ব্যবস্থা করেন। আপনার কথা কি শেষ হয়েছে? আরে কথা শেষ হইল কি, কথা তো শুরু করলাম মাত্র। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চয়ই জানেন স্বাবলম্বীর চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়াটা একটু আলাদা। সেই হিসাবে তো আপনার কোনো চান্স নেই। আরে আমার সদস্য করে নেন, কত লাগবো? 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা যা লাগে আমি দেবো। এখানেই তো ভুল করলেন। 10,000, 20,000, 50,000 টাকা যারা দিতে পারে, স্বাবলম্বীর সদস্য পদ কিন্তু তাদের জন্য না। স্বাবলম্বী হচ্ছে সমাজের দরিদ্র, হতদরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য। আপনার মতন যারা সুবিধাভোগী বা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, তারা স্বাবলম্বী সদস্য হতে পারে না। আর এর প্রকল্পগুলোর চেয়ারম্যান হয় ওইসব সুবিধা বঞ্চিত মানুষগুলো। তাহলে তো আপনারা এই এলাকায় কাজ করতে পারবেন না। আমি নাই শুনলে তো নেতা আপনার প্রজেক্টে কোনো সাপোর্ট দেবে না। তাছাড়া ধরেন ওসি সাহেব, পিউনো সাহেব আমার খুবই পছন্দ করেন। এখন বিষয়টা ভাইবা দেখেন। ভাবনার সময়টা বোধ হয় এখন আপনি। যুগ পাল্টেছে চেয়ারম্যান সাহেব, এটা আপনাকে ভাবতে হবে। আর তাছাড়া আপনাকে চেয়ারম্যান না করলে কারো সহযোগিতা পাবো না, এলাকায় কাজ করতে পারবো না, এটা বোধহয় ঠিক না। তাছাড়া আপনারা তো সময়ই বা কোথায় যে আপনি সবগুলোর চেয়ারম্যান হয়ে যাবেন। কি যে বলেন, আরে আমি তো জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছি, আমার সময় না হলে চলে। চাচা, কি অবস্থা চাচা? শুনলাম 4-5 দিন ধরে আপনার শরীর খারাপ। আমাকে খবর পাঠাননি কেন? তুমি ব্যস্ত মানুষ, আর আমার জ্বরটা এই আসে এই যায়, কেমন দুর্বল করে ফেলেছে। খাওয়া দাওয়ার রুচি নাই। কি ওষুধ খাচ্ছেন? ওই যে অবিনাশ ডাক্তারের হোমিওপ্যাথি। ঠিক মতো ডায়াগনোসিস না হলে তো ওই ওষুধে কাজ হবে না, সময় লাগবে বেশি। আপনি এক কাজ করেন, কালকে থানা কমপ্লেক্সে যাবেন। সেখানে আমার বন্ধু ডাক্তার কামরুল আছে, ও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেবে। আমি চিঠি লিখে দিচ্ছি। জুলেখা, আমাকে একটা কাগজ দাও তো। মিয়াটা তো বাড়ির নাই, এই যে বাইরে দোকানে গেছে। তার মানে ওর স্কুল যাওয়া বন্ধ? এইভাবে তো হবে না চাচা। কি করবো কও, গরিব মানুষের মিয়া, পড়ালেখা কি হবি। তাছে এখন বিয়ে যদি দিও বললে আমি পয়সা যাই। না চাচা, এই কথাটা আপনি ঠিক বললেন না। আপনি না বলেছিলেন মেয়েকে লেখাপড়া করিয়ে নিজের পায়ে দাঁড় করাবেন? একটা ইচ্ছা তো আমার ছিলই। তাহলে কালকে থেকে ওকে স্কুলে যেতে বলবেন। ওরে বাবা, তো অনেক জ্বর। বাবাজি তুমি না একটা কাগজ তা বস, শুয়ে থাকো, শুয়ে থাকো, তার আর দরকার হবে না। আপনি আমার সাথে হাসপাতালে চলেন, আমি রিক্সাটা কিনে আনছি, আপনি একটু শুয়ে থাকেন। না না বাবাজি, বাবাজি তোমার এত কাজ, তুমি এখন খাওয়া সময় নষ্ট করবে। চাচা, এটাও তো আমার দায়িত্ব। আমি আসছি। পুরানি কই যেতেছেন সাংবাদিক ভাই? ওই তোর এটা জানি কি হইব?
যেখানে যাইতেছিস যা। আচ্ছা যাচ্ছি। আপা ঢাকা থেকে 2বার ফোন আসছিল। কে অফিস থেকে? না, একজন হলেন আপনার ছোট বোন সোনিয়া। আচ্ছা আমি বলেছি আপা খুব ভালো আছে। আচ্ছা, ভালো করেছেন। আরেকজন আরেকজন পারভেজ সাহেব আপনার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে। পড়তো। জি আপা, উনি আবার ফোন করবেন। ঠিক আছে, ফোন করলে আমাকে দেবেন। জি আপা, আমাকে ডাকবেন যদি কিছু দরকার হয়, আমাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। ও ফোন তো সুইচড অফ। তোমার পোস্টিং ঢাকায়, তাহলে মফস্বলে যাচ্ছে না? আরে আমি কি ইচ্ছা করে যাচ্ছি নাকি? একজন রিজাইন করে চলে যাওয়ায় আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। তবে আমি আমার বসকে বলেছি নতুন কর্মী রিক্রুট হওয়ার সাথে সাথে আমি কিন্তু ঢাকায় ফিরে যাব। তুমি রিজাইন করো, আমার তো চাকরি আছে। বিয়ের পরে মেয়েদের সংসার নিয়ে ব্যস্ত থাকা উচিত, তুমিও তাই করো। তোমার চাকরি আছে বলে আমি চাকরি ছেড়ে দেবো? এরকম কথা কিছু কিছু পুরুষ বলে। তবে আমি আমার প্রফেশনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আর বিয়ের পর কি হবে সেটা আগে বিয়ে হোক, তারপর দেখা যাবে। হ্যালো, হ্যাঁ, বিকেলে টিএনটিতে ফোন করেছিলাম, ফোন তো ধরলে না। শুনলাম বেড়াতে বেরোছো। গ্রামে বেড়াবার কি আছে? there are so many things between heaven and earth. এনজিওতে আজকাল নাট্য চর্চাও হয় নাকি? ওয়েল, জীবনটাই তো একটা নাটক, তাই না? আর সেই নাটকেই অভিনয় এতটাই ব্যস্ত যে ফোন করারও সময় পাও না, রিসিভ করারও সময় পাও না। ইউ আর ইম্পসিবল। সময় হয়তো পাই, বাট আই এম ইম্পসিবল। হ্যালো, আমি এটাই বলছিলাম। স্যার আপনি কি বলেন? হ্যাঁ, বিষয়টা সরাসরিভাবে আপনার অফিসের সাথে রিলেটেড নয়, তারপরও বলা যায়। হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই। কাশেম আলী, মানে কাশেম আলীর তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তো বলা যায় না।